সামনে নির্বাচনের জন্য অনেক কিছু ঘটবে, কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা, যে খুঁতখুঁতানি ভাবটা থেকে যাবে, আমার মনে তো আছে, আপনাদের মনে নিশ্চয়ই আছে, সেটা হলো আওয়ামী লীগ কী করবে, আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে। আওয়ামী লীগ যে নির্বাচন করতে পারবে না এটা ঠিক, নির্বাচন করার জন্য এখন মাত্র নিবন্ধিত 56টা দল নির্বাচন করতে পারবে, কিন্তু এই আওয়ামী লীগের ভোট, যারা আওয়ামী লীগকে সবসময় ভোট দিত, তাদের জন্য আপনারা কি রাখলেন? এই নির্বাচন কমিশনের কাছে আমার এই প্রশ্ন, এই সরকারের কাছে আমার এই প্রশ্ন। বাংলাদেশে মিনিমাম আমার হিসাবে, আমি হিসাব যদি সমস্ত হিসাব যদি কনজারভেটিভলি করি, খুবই আপনার বাদ দিয়ে করি, তারপরে মিনিমাম 1 থেকে 1.5 কোটি লোক আছে বাংলাদেশে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয়নি। সেই 1 থেকে 1.5 কোটি মানুষের জন্য আপনারা গণতন্ত্রের উত্তরণের জন্য আপনারা ইলেকশন করছেন, তাদের জন্য এই নির্বাচনে আপনারা কি রাখলেন? তারা যখন ভোট দিতে যাবে ব্যালট পেপারে, যখন তারা নৌকা মার্কা খুঁজবে, তখন তাদের জন্য আপনারা কি বক্তব্য দিবেন, কি সান্ত্বনা দিবেন? অথবা এটা সান্ত্বনার ব্যাপার না, তাদের অধিকারের ব্যাপার, সেই অধিকার আপনারা কীভাবে সমুন্নত রাখবেন? এই প্রশ্ন কিন্তু আজকেও হবে, আমি এখন করছি, আগামী দিনেও এই প্রশ্ন উচ্চারিত হতে থাকবে। যে অনেকদিন আগে প্রধান যে আমাদের সেনাপ্রধান, উনি একটা বিদেশি সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ বলেছিলেন যে নির্বাচন 18 মাসের মধ্যে হওয়া উচিত, এবং যদি 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেটা কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর ফেব্রুয়ারির পর থেকে 18 মাসের মধ্যেই সেটা সম্পন্ন হচ্ছে। 18 মাস 4 দিন ধরেন, তাই না? তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এটা কাকতালীয় কিনা জানি না, কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। যারা অনেকে ভাবেন যে বোধহয় আমাদের সেনাপ্রধানের তেমন কোনো একটা প্রভাব প্রতিপত্তি নেই, হুঙ্কার নেই, গর্জন নেই, অনেকে কিন্তু বলেন যে এটা কী সেনাপ্রধান হলো, কোনো হুঙ্কার নাই, কোনো গর্জন করে না, কোনো ধমক দেয় না, তাকে এই সমস্ত ছোটো ছোটো বাচ্চা পোলাপান তাকে নানা রকম সেনাবাহিনীকে নিয়ে নানা রকম আপত্তিকর কথাবার্তা বলে, তবু উনি কিছু বলেন না, তাদের মাফ করে দেন, এরকম কথা কিন্তু অনেকে বলেছিল। আমিও বলেছিলাম, আমিও একটু বিরক্ত হয়েছিলাম যে এত নমনীয় কেন। কিন্তু এখন আমার কেন যেন মনে হচ্ছে এই যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারা, এর পেছনে কিন্তু সেনাবাহিনীর একটা ভূমিকা আছে। এবং তারা প্রথমে একবার বলেছিল, বারবার বলেনি, একবার বলেছে, এবং সেটাই আসলে বাস্তবায়িত হচ্ছে। এটা ইতিবাচক না নেতিবাচক, ভালো কি মন্দ, এই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু আমি এই জাস্টকে একটু মিলিয়ে দেখলাম। এটাকে আপনারা কাকতালীয় মনে করতে পারেন অথবা স্বাভাবিকও মনে করতে পারেন। এখন অনেকে বলবেন যে না, সেনাবাহিনীর ব্যাপারটা না, ব্যাপারটা হলো যে জুন মাসে যে তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক হলো, সেই বৈঠকেই তো বলা হয়েছিল রমজানের 1 সপ্তাহ আগেই নির্বাচন হবে, হয়তো সেখান থেকেও হয়েছে, হতে পারে, সেটাও হতে পারে, কিন্তু আমার কাছে আগে যেটা বললাম সেটাই বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটা কিভাবে হবে না হবে। আপনার মনে আছে গত 13ই নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে হবে। এটা কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন। তার মানে গণভোটটা হচ্ছে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের জন্য। আচ্ছা, একটা প্রশ্ন আমি ফাঁকে করে নিই, আমি নিজেও কনফিউজ, আমি বুঝতেই পারছি না এটা সত্য কিনা। আপনারা কি জানেন এই যে জুলাই জাতীয় সনদ, যার জন্য নাকি সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত, উদ্গ্রীব এবং আগ্রহী ছিল এনসিপি, সেই এনসিপি কি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে? আমি কিন্তু যদ্দূর পত্রপত্রিকা দেখেছি, আমার কখনো চোখে পড়ে নাই। তো ওরা স্বাক্ষর করলো না কেন? ওরাই যে সবচেয়ে আগ্রহী ছিল, আগ্রহী, বিপ্লবী, না হলে হ্যান করবো ত্যান করবো, ওনারা কি স্বাক্ষর করেছিল আদৌ? কোনো খবর আপনারা দেখেছেন? তাহলে আমার চোখে পড়লো না কেন? আমি কোনো খবরটা মনে রাখি না নাকি? আমি ঠিক বুঝতে পারছি না। আমার কাছে অবিশ্বাস্য লাগছে, কিন্তু আমাকে সত্যি অবিশ্বাস্য লাগছে যে তারা কি তারাই যেটা চাইলো, তাদের দাবির জন্য যেটা হলো, সেটাতে তারাই স্বাক্ষর করলো না। এর মধ্যে তো অনেক কিছু হয়ে গেছে, অনেকে স্বাক্ষর করেছে, আপত্তি করেছে, তারপর স্বাক্ষরও করেছে, এটা তো স্বাক্ষরও করে নাই। তো এরা কি বলার জন্য বলে এই সমস্ত কথাবার্তা? দেখেন, অনেকে বলেছে যে এই যে এনসিপি, এরাও তো নির্বাচনে অংশ নিচ্ছে, এরা এর মধ্যে আপনার তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, অমুক করেছে, অনেক কিছু করেছে। ইন্টারেস্টিং হলো তাদের সঙ্গে কি তাদের যে আগের সহযোগী যারা ছিল, দুজন যে আপনার মন্ত্রী উপদেষ্টা হিসেবে ছিল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তারা কি এনসিপির মাধ্যমে নির্বাচনে অংশ নেবে?
এটা কিন্তু ওই দুজন এখন একদম একবারের জন্য বলে নাই। এবং এই নিয়ে দেখলাম যে প্রথম আলো একটা রিপোর্ট করেছে, খুব ইন্টারেস্টিং রিপোর্ট, যে মাহফুজ ও আসিফ কি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নাকি কোনো দলে যাচ্ছেন। এই প্রশ্নটা কিন্তু প্রথম আলো একটা রিপোর্ট করেছে, ইন্টারেস্টিং রিপোর্ট। আমি রিপোর্টটা পড়ে দেখলাম, দেখা গেল যে এরা এনসিপির সঙ্গে বোধহয় যাচ্ছেন না, এনসিপির সঙ্গে নাকি এদের সম্পর্কে জানি একটু খারাপ হয়ে গেছে। যে খারাপটা কেন হলো ভাবুন একটা জিনিস, তারা দুজনে নাকি এনসিপির ব্যাপারে আর আগ্রহী না, তারা এখন কেউ কেউ বিএনপিতে যেতে চায় দুজনই, কিন্তু তাদেরকে বিএনপি নাকি নিতে চায় না। বিএনপিতে যেতে না পেরে আসিফ মাহমুদ নাকি গণ অধিকার পরিষদের সঙ্গে যোগাযোগ করছে এবং গণ অধিকার পরিষদের সঙ্গে মিটিংও করেছে, মানে ইয়ের পরে, পদ থেকে পরে এবং আগে। গণ অধিকার পরিষদ থেকে তাদেরকে ব্যাপারে ইন্টারেস্টেড, ঠিক আছে তাহলে তো আমরা আসো আমাদের সঙ্গে। তার মানে যারা একসঙ্গে আন্দোলন করলো এবং আন্দোলনের মুখ হিসেবে যারা ছিল সামনে, তারাই দুই ভাগ হয়ে গেল কেন? কেবল ক্ষমতায় যেতে পারা না পারা নিয়ে। আমার কাছে কালকে নাহিদ ইসলামের একটা কথা খুব ভালো লাগছে। তিনি বলেছেন যে এইবার কতগুলি এমপি পাবো না পাবো এটা আমাদের দেখার ব্যাপার না, আমাদের দল নিয়ে আমরা আরো আগের দিকে যেতে চাই। আমার কাছে মনে হয়েছে এটা হলো কিন্তু ওয়ান অফ দ্য গুড মানে রিয়েলাইজেশন তার। এবং আমি তাকে নিজেও বলি, পরামর্শ আমি দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। তো আমার সঙ্গে তার একবার দেখা হয়েছিল, কথা হয়েছিল, সেখানে তাকে আমি একটা কথাই বলেছিলাম যে আপনারা এই নির্বাচনের কথা ভুলে যান, একটা দল এত তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার দরকার নাই, আপনারা আগামী নির্বাচন নিয়ে ভাবেন এবং সেই সঙ্গে নতুন রাজনীতির কথা ভাবেন। এবং নতুন রাজনীতির কথা আপনাদের পক্ষেই ভাবা সম্ভব, অন্য কোনো দলের পক্ষে না। কারণ আওয়ামী লীগ বিএনপি দীর্ঘদিনের একটা পলিটিক্যাল পার্টি, অর্থাৎ জামাত দীর্ঘদিনের একটা পলিটিক্যাল পার্টি, জাতীয় পার্টি অনেক দিনের পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু তাদের ওই আদর্শ থেকে চেঞ্জ করতে পারবে না। আপনার নতুন একটা পার্টি, আপনার একটা নতুন রাজনীতি নিয়ে মানুষের সামনে আসেন এবং পারলে আপনিই পারবেন। সেটা সম্ভব কখন? তাড়াহুড়া করা দরকার নেই, আগামী নির্বাচনের কথা ভাবেন এবং সেই অনুযায়ী নিজেদের দলটাকে সংগঠিত করেন। আমি নাহিদ ইসলামের এই বক্তব্যটা খুব পছন্দ হয়েছে আমার। এবং আমার কেন যেন মনে হয় যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে তাদের যে বিরোধটা, সম্ভবত বিরোধটা এটাকে নিয়েই আমার ধারণা এই কারণে এরা দুইজনই ক্ষমতা থেকে মাত্র নামলো তো ক্ষমতা ছাড়তে ইচ্ছা করছে না, এদের ক্ষমতার মজা পেয়ে গেছে, ওখান থেকে আর নামতে ইচ্ছা করে না, ওই ক্ষমতার মজা আবার পেতে চায়। এই জন্য তারা এমপি হতে চান এবং এমপি হওয়ার জন্য যা যা করা দরকার তারা তা করতেছেন। সেটা হলো বড় দলের টিকিট পাওয়ার চেষ্টা করতেছেন, বিএনপির টিকিট পাওয়ার চেষ্টা করতেছেন, যতটুকু আমি শুনেছি। কিন্তু বিএনপিকে তাদেরকে নেবে, আমি মাহফুজ আলমটা বলতে পারি না, কিন্তু ওরা দুজনই যে দুই আসন থেকে, ঢাকা থেকে আসিফ মাহমুদ এবং লক্ষ্মীপুর থেকে মাহফুজ আলম, তারা প্রার্থী হতে চেয়েছিলেন। লক্ষ্মীপুরে তো অলরেডি তারা একজনকে দিয়েছেন, যাকে দিয়েছেন উনি আবার বাংলাদেশ এলডিপিতে ছিলেন, ওইখান থেকে দল ত্যাগ করে ওনার দলে বিএনপিতে জয়েন করেছেন, করে ধানের শীষ পাচ্ছেন। যে লোকটা এত ত্যাগ করলো, ধানের শীষ পাওয়ার জন্য নিজের দল ত্যাগ করলো, তাকে কি তারা বঞ্চিত করবে? আমার কাছে মনে হয় না তা। সেক্ষেত্রে মাহফুজ আলমের ভাগ্যেও কিন্তু ধানের শীষ জুটছে না। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ধানমন্ডিতে আমার মনে হয় না এখানে উনি ধানের শীষ আদৌ পাবেন, তাকে দিবে, অথবা এরই মধ্যে তার যত বদনাম উনি কামিয়েছেন সেই বদনামের ভার বিএনপি বইতে চাইবে, আমার কাছে মনে হয় না। যদি এখানে উনি এই নমিনেশন না পান তাহলে উনি কীভাবে ইলেকশন করবেন? স্বতন্ত্র করবেন? স্বতন্ত্র করলে ভালো, বাংলাদেশে তো অনেকে স্বতন্ত্র ইলেকশন করে, উনিও করুন, দেখা যাক উনি কত ভোট পান, দেখা যাক উনি গত 1.5 বছরে কি এমন কাজ করেছেন যে কাজ দিয়ে উনি জনগণের সামনে গেলে পরে জনগণ হুমড়ি খেয়ে ওনাকে ভোট দেয়, সেটা দেখার জন্য আমরাও অপেক্ষা করতে চাই। আমার আনফর্চুনেটলি আমিও এখানকার ভোটার, তো আমি এখন পর্যন্ত মানে কনভিন্সড না যে ওনাকে ভোট দিতে হবে কিনা। যাই হোক, সেটা আমারটা আলাদা, আমি তো একজন দুষ্ট প্রকৃতির লোক বলে সবাই বলে, কিন্তু আমারটা বাদ রাখেন। তো উনি এখানে দাঁড়াচ্ছেন, তাহলে সব মিলে দাঁড়ালোটা কি? মানে আমি একটা জিনিস বুঝি না, যে এই যে লোকগুলো, এই যে দুইজন লোকের কথা আমরা বললাম, যে ওনারা কিন্তু আন্দোলন করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, একটা লক্ষ্য নিয়ে, এক দফার আন্দোলন। কিন্তু প্রথমে কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে এক দফার আন্দোলনে তারা গিয়েছেন। যাওয়ার পর এখন ওনারা বিএনপির নমিনেশন চান কিভাবে, আমি এটা বুঝি না। আপনি কোনদিন ছাত্রদল করেছেন? করেননি। কোনদিন বিএনপি করেছেন? তাও করেননি। আপনার একটা উদ্দেশ্য নিয়ে, একটা লক্ষ্য নিয়ে আপনারা অগ্রসর হয়েছিলেন। তো সেই লক্ষ্য কি বিএনপির সঙ্গে একদম হুবহু মিলে যাচ্ছে? তাহলে তো আপনাদের দলের অন্যান্য আপনাদের যারা সহযোগী ছিল তারা সবাই তো বিএনপিতে জয়েন করতো, কেউ তো করেনি। এবং আপনারাও তো বিএনপি অনেক সমালোচনা করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথাই বলি, ভাবুন তো আপনি কি করেছেন ইঞ্জিনিয়ার ইশাকের সঙ্গে, হাতে ক্ষমতা ছিল, ক্ষমতা দেখিয়েছেন,
তো ইঞ্জিনিয়ার ইশাক তো বিএনপির প্রোডাক্ট না? বিএনপির একজন লোককে আপনি এরকম বেজ্জতি করছেন, করার পর বিএনপি আপনাকে নমিনেশন দেবে? বিএনপি কি এত মানে কাঁচা দল নাকি রে ভাই? এটা কি হয়? হয় না। তো আপনারা তো বিএনপিতে যেতে যাচ্ছেন কেন? আপনাদের কাছে আদর্শের কোনো মূল্য নাই আসলে। আপনারা প্রমাণ করেছেন আপনাদের কাছে আদর্শ মুখ্য না, মুখ্য হলো ক্ষমতায় যাওয়া। এবং ক্ষমতায় যাওয়াটা মুখ্য বলে আপনাদেরকে এনসিপির সঙ্গে আপনাদের দূরত্ব তৈরি হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি আমাদের তরুণ সমাজের জন্য একটা শিক্ষা। আমাদের যারা প্রবীণ সমাজ, তারা যখন তরুণদের দিকে তাকাবেন তখনও তারা মনে করবেন এই লোকগুলির কথা। যে তরুণদেরকে দায়িত্ব দিলে পর, অনভিজ্ঞ তরুণদের দায়িত্ব দিলে পর কি হয়, তারা কি করতে পারে। ভালো মানুষই, ভালো চিন্তা, সেটা আসলে যতটুকু দেখায় কেউ, ওইটাই তার মনের চিন্তা কিনা এটা বোঝা যায় যখন তাকে সুযোগটা দেওয়া হয়। তখন একটা সুযোগ পাওয়ার পর যখন সে হুমড়ি খেয়ে অন্য কাজ করতে থাকে, তখন মানুষের একটা উপলব্ধি হয় যে আসলে এদের মধ্যে সেরকম নীতিবোধটা অতটা সক্রিয় না। নীতিবোধের কথা বলা সহজ, কিন্তু নিজের জীবনে সেটা বাস্তবায়ন করা কঠিন। এটাই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ারা আরও একবার প্রমাণ করলেন। প্রিয় দর্শক, সামনে নির্বাচন, নির্বাচনের জন্য অনেক কিছু ঘটবে, কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা, যে খুঁতখুঁতানি ভাবটা থেকে যাবে, আমার মনে তো আছে, আপনাদের মনে নিশ্চয়ই আছে, সেটা হলো আওয়ামী লীগ কী করবে, আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে। আওয়ামী লীগ যে নির্বাচন করতে পারবে না এটা ঠিক, নির্বাচন করার জন্য এখন মাত্র নিবন্ধিত 56টা দল নির্বাচন করতে পারবে। কিন্তু এই আওয়ামী লীগের ভোট, যারা আওয়ামী লীগকে সবসময় ভোট দিত, তাদের জন্য আপনারা কি রাখলেন? এই নির্বাচন কমিশনের কাছে আমার এই প্রশ্ন, এই সরকারের কাছে আমার এই প্রশ্ন। বাংলাদেশে মিনিমাম আমার হিসাবে, আমি হিসাব যদি সমস্ত হিসাব যদি কনজারভেটিভলি করি, খুবই মানে আপনার বাদ দিয়ে করি, তারপরে মিনিমাম 1 থেকে 1.5 কোটি লোক আছে বাংলাদেশে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয়নি। সেই 1 থেকে 1.5 কোটি মানুষের জন্য আপনারা গণতন্ত্রের উত্তরণের জন্য আপনারা ইলেকশন করছেন, তাদের জন্য এই নির্বাচনে আপনারা কি রাখলেন? তারা যখন ভোট দিতে যাবে ব্যালট পেপারে, যখন তারা নৌকা মার্কা খুঁজবে, তখন তাদের জন্য আপনারা কি বক্তব্য দিবেন, কি সান্ত্বনা দিবেন? অথবা এটা সান্ত্বনার ব্যাপার না, তাদের অধিকারের ব্যাপার। সেই অধিকার আপনারা কীভাবে সমুন্নত রাখবেন? এই প্রশ্ন কিন্তু আজকেও হবে, আমি এখন করছি, আগামী দিনেও এই প্রশ্ন উচ্চারিত হতে থাকবে।